দেশের এখন এই মুহূর্তে আজকের সারাদিনের আমি যদি ধরি খবরের আবার প্রথম সারিতে উঠে আসা যে নাম সেটা হচ্ছে এসআইআর। আজকের আমি অনুষ্ঠানটা খুব ভালো করে শুনতে বলবো আপনাদেরকে, কারণ এসআইআর নিয়ে অনেকগুলো আপডেট এবং রাজনৈতিক তর্ক বিতর্ক আজকে হয়েছে। ইলেকশন কমিশনের অফিসে অর্থাৎ সি অফিসে তৃণমূলের প্রতিনিধি দল গিয়েছিলেন। বিকেলবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা লম্বা প্রেস কনফারেন্স সবাই শুনেছেন। এখন দাঁড়িয়ে হচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। একে কি স্পেশাল ইন্টেন্সিভ রাইফেল হিসেবে ব্যবহার করছে বিজেপি? কারণ এই এসআইআর ব্যবহার করে এসআইআর এর পদ্ধতিকে কাজে লাগিয়ে বাংলা বিধানসভায় নিজেদের ভোট আধিপত্য কি চাইছে বিজেপি? এটাই হচ্ছে আজকের সব থেকে বড় প্রশ্ন। এবং এখানে দাঁড়িয়ে অভিষেক অবশ্য একটু উল্টো সুরে বললেন যে এই বাংলায় নামবাদের হার সব থেকে কম, এবং তিনি বললেন অনুপ্রবেশকারীর কথা বলে যে চিৎকার করছিল বিজেপি বা বিরোধীরা, এবার তাদের দিতে হবে অনুপ্রবেশকারীর তালিকা। এই যে 58,20,000-এর নাম বাদ গেল এবং 30 লক্ষের কাছাকাছি মানুষকে শুনানিতে ডাকা হলো, প্রশ্ন একটাই যে ফাইনাল যখন লিস্ট হবে, কারণ এখন খসড়া হয়েছে, ফাইনাল এসআইআর যখন আসবে তখন কি আরও বেশি সংখ্যক নাম বাদ যেতে পারে? কারণ আজকে এই মর্মেই চন্দ্রিমা ভট্টাচার্য বলছিলেন যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে নাকি তাদের মনে হয়েছে ইলেকশন কমিশনের বা সিও দপ্তরের উদ্দেশ্যই হচ্ছে নাম বাদ দেওয়া, যেখানে উচিত হচ্ছে নাম ইনক্লুড করা। তিনি বলছিলেন গণতন্ত্রের ফ্লেভার হচ্ছে এটা, কিন্তু ইলেকশন কমিশন নাকি নাম বাদ দিতে চাইছে। এটা নিয়ে বারবার রাজনৈতিক মতামত, কখনো শান্তনু ঠাকুর বক্তব্যে বলেছেন 1 কোটি নাম বাদ যেতে পারে, আবার কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 1 কোটির উপর নাম বাদ যেতে পারে। অর্থাৎ এই যে বাদ দেওয়ার চেষ্টা হবে এরকম মানে 1 কোটি সংখ্যাটা বারবার করে উঠে এসছে। এখনো পর্যন্ত পাওয়া সংখ্যাটা তুলনামূলক কম। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন অন্যান্য রাজ্যের থেকে বাদের হার আমাদের এই রাজ্যে কম, এবং অনুপ্রবেশকারীদের তালিকা দেখাও, না হলে দিল্লি যাব, আন্দোলন করব। ঠিক যেরকম বলেছিলেন, লক্ষ সংখ্যাটা বলেননি যে কত লক্ষ নিয়ে যাবেন, হয়তো উনি আর ওনার প্রতিনিধি দল যাবেন, সেটা অন্য বিষয়। আসুন কি বলেছেন তিনি রাজ্যে বাদের হার কম সম্পর্কে, একবার শোনাই আপনাদের, শুনুন। প্রাথমিকভাবে যে ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে 7,64,00,000 বা 66 লক্ষ ভোটার ছিল, তার মধ্যে 58,20,000 ভোটার বাদ গেছে। তামিলনাড়ুর জনসংখ্যা হচ্ছে 7,75,00,000, সেখানে বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 57,30,000। আর আমি যদি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ আপনাদের বলি, তাহলে পার্সেন্ট হচ্ছে 12.57%। গুজরাটে জনসংখ্যা 7,41,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 73,73,000, 73,73,000। যদি আমি শতাংশের নিরিখে দেখি তাহলে প্রায় 9.95 বা 10%। ছত্তিশগড় ডবল ইঞ্জিন সরকার, জনসংখ্যা প্রায় 3,12,00,000, টোটাল বাদ যাওয়া ভোটারের সংখ্যা হচ্ছে 27,34,000। পার্সেন্টেজ হিসেবে যদি আমি দেখি তাহলে 8.76%। কেরালা দীর্ঘদিন সিপিএম ক্ষমতায়, প্রায় জনসংখ্যা 3,62,00,000, বাদ যাওয়া ভোটারের সংখ্যা 24,08,000। পার্সেন্টেজের তুলনায় যদি আমি দেখি পার্সেন্টেজ 6.65%। এবং পশ্চিমবঙ্গ জনসংখ্যা 10,05,00,000, বাদ যাওয়ার সংখ্যা হচ্ছে 58,20,000। শতাংশের নিরিখে যদি আমি জনসংখ্যার তুলনায় বাদ যাওয়ার পার্সেন্টেজ ধরি তাহলে 5.79%। সব থেকে কম ভোটার বাংলায় বাদ। এটা আমার ডেটা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডেটা নয়, এটা তৃণমূলের ডেটা নয়, এই ডেটা ইলেকশন কমিশনের ডেটা। এখনো পর্যন্ত বাদ যাওয়া পার্সেন্টেজ জনসংখ্যার ভিত্তিতে দেখতে গেলে 5.79%। ডেটাকার ইলেকশন কমিশনের। বলছেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি বলছেন অনুপ্রবেশের তালিকা দেখাতে হবে, অনুপ্রবেশকারীর তালিকা। আসুন আমি আগে পরিচয় করে দিই কারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন এনবিএসটিসির বর্তমান চেয়ারম্যান, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, তৃণমূল মুখপাত্র। স্বাগত জানাই পার্থদাকে অনুষ্ঠানে। দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, দীপঙ্কর দাকে স্বাগত। কংগ্রেস, জাতীয় কংগ্রেস মুখপাত্র শক্তি মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন, শক্তি দাকে স্বাগত। সঙ্গে সিপিএম নেতা, যুব নেতা শুভজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন, শুভজিৎকেও স্বাগত জানাই। আমি পার্থদার কাছ থেকে শুরু করি। পার্থদা, যেটা একটা
মানে এরকম একটা ধারণা তৃণমূলের বহু জায়গা থেকে উঠে আসে, মানে আমি একটা কালেকটিভ বক্তব্যের একটা নির্যাস। যেদিন থেকে এসআইআর ঘোষণা হলো, আপনাদের অনেক নেতা নেতৃত্ব বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে বিভিন্ন স্টেজে তারা বলেছেন যে এসআইআর আসলে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি করাচ্ছে। এক, দ্বিতীয়ত বিজেপির টার্গেট হচ্ছে জনসংখ্যা কমিয়ে, মানে এই জায়গাটা নিয়ে আসতে যে যেখানে বিজেপির 2021-এ গ্যাপ কম ছিল সেই জায়গাগুলোর গ্যাপ কমিয়ে দিয়ে একটা ভোটে প্রিভিলেজ বা মাইলেজ নেওয়ার পাশাপাশি যেটা লেটেস্ট আপডেট হলো, আপনারাও ভেবেছিলেন হয়তো যে 1 কোটির উপর বাদ যাবে, বিজেপিও ভেবেছিল 1 কোটির উপর বাদ যাবে, কিন্তু সংখ্যাটা অনেক কম, হাফের কাছাকাছি 58,20,000। এই তথ্য দেখে এবং আগে আপনারা যে মন্তব্য করেছিলেন যে নাম ছেটে বাদ দিয়ে তৃণমূলের ভোট ব্যাংকে কেটে দেওয়ার চেষ্টা করছে ইলেকশন কমিশন নামক বিজেপির একটা উইংস, আপনারা কি আজও এই একই মতামতে অটুট? যে বিষয়টা নিয়ে বেশি কনসার্ন সেটা হলো একজন যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায়, কিন্তু যে কায়দায় এসআইআর বিশেষ করে বাংলায় করা হচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন বিষয় ইন্ট্রোডিউস করার চেষ্টা হচ্ছে, তাতে করে আমরা আশঙ্কিত যে সত্যি সত্যি বেশ কিছু যোগ্য ভোটারের নাম বাদ যাবে এবং এসআইআর কখনো ভোটার নাম ইনক্লুশনের থেকে তারা বিয়োজনের উপর জোর দিয়েছে। এই কথা কেন আমরা বলছি, কারণ এই কিছুক্ষণ আগে ইলেকশন কমিশন একটা নোটিফিকেশন জারি করেছে, যদিও সেটা তৃণমূল কংগ্রেস বারবার দাবি করেছে বলে সম্ভবত এটা হতে বাধ্য হয়েছে। সেটা হলো 2002-এর নামের লিস্ট যখন তারা কনভার্সন করেছে এআই দিয়ে, এখানে বানান ভাউলের অসঙ্গতির জন্য অনেক মানুষকে ডাকা হচ্ছে। ধরুন আমার এক কাকার নাম বাদ দিয়েছে, কাকার নাম ফণীভূষণ রায়, ইংরেজি স্পেলিং কখনো পিএইচ কখনো এফ দিয়ে আসছে। তো 2002-এ তার ইংলিশ বানানের নাকি স্পেলিং ছিল এফ দিয়ে, এখন 2025-এ যে লিস্টটা খসড়া ড্রাফট আগে বেরিয়েছিল সেটা পিএইচ। এই সামান্য কারণে তাকে ডাকা বা তার কাছে ডকুমেন্ট চেয়ে পাঠানো। এই ধরনের অসঙ্গতি গোটা বাংলা জুড়ে, কিন্তু মানুষগুলো আদতেও কারা নির্বাচন কমিশন কাদেরকে ডাকতে চলেছে তাদেরকে লিখিতভাবে কোনো নোটিফিকেশন দেওয়া হচ্ছে না বা জানানো হচ্ছে না, বিএলওর মাধ্যমে তাকে ডেকে পাঠানো হচ্ছে কিংবা তাকে ডকুমেন্ট দিতে বলা হচ্ছে। যেভাবে ডিলিশন লিস্ট প্রকাশ করা হয়েছে যে মৃত কারা, কারা কাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারা স্থায়ীভাবে এখান থেকে চলে গিয়েছে শিফটেড, এটা যেমন উল্লেখ করে করে ডিলিশন তালিকা প্রকাশ করা হয়েছে, আমরা চাই যে একই কায়দায় কাদেরকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে, সেই তালিকাটা ক্যাটেগরিক্যালি প্রকাশ করা হোক, সেই মানুষগুলো জানুক যে তিনি কেন ডাকটা পাচ্ছেন, এবং রাজনৈতিক দলগুলোর কাছেও সেই তালিকা থাকুক, ওপেন ওয়েবসাইটে ইলেকশন কমিশনের সেখানে থাকুক, সকলে জানতে পারুক যে এরা এরা ডাক পেয়েছে, কি কারণে ডাক পেয়েছে, সবটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। তাদের মেকানিজমের অভাবে পার্থদা সেটা বুঝলাম, কিন্তু আপনি বলছেন যে এই বাদ যাওয়ার মধ্যে, মানে 58,20,000-এর মধ্যে আপনাদের মনে হচ্ছে যে অনেক যোগ্য ভোটারও বাদ গেছে, এই রকম কোনো অভিযোগ কি এসছে? কারণ সুপ্রিম কোর্ট কিন্তু তার শেষ নির্দেশে বলেছিল যে যদি এই ধরনের কোনো ঘটনা হয় তাহলে মামলা করবার অধিকার কিন্তু রয়েছে, যে কোনো পার্টির মামলা করার অধিকার রয়েছে, সে ব্যক্তি নিজেও করতে পারেন, যে কোনো পার্টি তার বিহাফে তাকে হেল্প করতে পারে বা যে কোনো কিছু। সেরকম কোনো তথ্য আছে যে যে যোগ্য কিন্তু তার নামই 58,20,000-এর মধ্যে এসছে? এটা তো এসছেই, কারণ বেশ কয়েকজনের নাম জীবিত মানুষকে মৃত বলে দেখানো হয়েছে। এ ধরনের ঘটনা কোচবিহারে খান 10 হয়েছে, বাংলার বিভিন্ন প্রান্তে এই ঘটনাগুলো ঘটেছে না, কিন্তু এই বিষয়ে সিও মনোজ আগরওয়াল বলেছিলেন, পার্থদা এই বিষয়ে সিওর বক্তব্য আছে, উনি বলেছেন যে এইরকম যদি ঘটনা ঘটে তারা আবার নতুন করে ফর্ম 6 মনে হয় না, এখন ফর্ম 7-এ তারা যেটাই হোক, কিন্তু সেই ডিলিশন তালিকায় অসঙ্গতি রয়েছে, যোগ্য বহু ভোটার বাদ গিয়েছে, এবং এখন যাদেরকে ডাকা হচ্ছে তাদেরকে কেন ডাকা হচ্ছে,
বা তাদের নাম যদি বাদ দিয়ে দেওয়া হয়, কি কারণে বাদ দিতে হবে, তার গোটা তালিকা প্রকাশ করা উচিত। পার্থদা আপনার এবং আমরা একটা কথা, আমরা আর একটা কথা বলি, এবং ওরা যে বারবার বলছিল রোহিঙ্গা বাংলাদেশি 1 কোটি খুঁজে পাওয়া যাবে, সেটা কতজনকে খুঁজে পাওয়া গেল? বেশ, আমি ঠিক আপনার এই প্রশ্ন নিয়ে আমি এখানে আমাদের দীপঙ্কর দা রয়েছেন, বিজেপির মুখপাত্র। দীপঙ্কর দা, অনুপ্রবেশকারী খুঁজে পাওয়া গেল কিনা, এই দেখুন, যদিও পুরো বিষয়টা নির্বাচন কমিশনের বিষয়, তারা অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা বলে কোনো আলাদা লাইন করে তার ক্লাসিফিকেশন করবেন কিনা সেটা পরের বিষয়। কিন্তু আমি আপনার কাছে যে বিষয় আসবো, যে তৃণমূলের এটা একটা অভিযোগ যে আপনারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট কেটে দিয়ে আপনাদের সুবিধা করার চেষ্টা করছেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা ইনফরমেশন আপনাদের সামনে রাখি, খুব লিউক্রেটিভ জায়গাটা, খুব লোভনীয়। মানে এই জায়গাটা কি, সেটা হচ্ছে যে আমরা 2021-এ যে 6টা বিধানসভা, এই 6টা বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি যেখানে 1000-এর কম সংখ্যক ভোটে কোথাও তৃণমূল, কোথাও বিজেপি এগিয়ে রয়েছে। আই রিপিট এগেইন, 1000-এর কম ভোট একটা বিধানসভার নিরিখে অনেক কম। আসুন সেটা একবার দেখাই যে কোন কোন জায়গায়। আমরা দেখাচ্ছি যে ছবিটা এখন আমরা দেখছি, দেখুন, জয় পরাজয় 1000 ভোটের কম। দিনহাটা উপনির্বাচনটায় ফলাফল বেশি, যে দেখুন আমরা একের পর এক দেখাচ্ছি। বলরামপুরে এখানে 1000-এর কম, বানেশ্বর মাহাতো জিতেছেন 89,521, শান্তিরাম মাহাতো, তার ভোট ছিল 89,098। দাঁতনের তৃণমূল এগিয়ে, বিক্রমচন্দ্র প্রধান তিনি জিতেছেন 95। শক্তিপদ নায়েক তিনি পেয়েছেন 94,586। কুলটিতে বিজেপি অজয় কুমার পোদ্দার 81,112। উজ্জ্বল চট্টোপাধ্যায় টিএমসির তিনি পেয়েছেন 80,433। তমলুকে তৃণমূল এগিয়েছিল সৌমেন মহাপাত্র 1,08,243। হরেকৃষ্ণ বেরা তিনি 1,07,450। জলপাইগুড়িতে প্রদীপ কুমার ভার্মা 95,668। সুজিত সিংহ 94,727। ঘাটালে শীতল কপাট তিনি পেয়েছিলেন 1,05,812, জয়ী হয়েছিলেন। শঙ্কর দুলই পরাজিত হয়েছিলেন 1,04,886 ভোটে। এই যে 1,000-এর গ্যাপ, কোথাও তৃণমূল, কোথাও বিজেপি, বিশেষত এই ধরনের সিটে লস করেছে বিজেপি বেশি, মানে বিজেপি দ্বিতীয় স্থানে থেকেছে। 1000 ভোটেরও কম ভোটে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতম প্রতিদ্বন্দ্বী তিনি জয়লাভ করেছেন। এই জায়গাগুলো ব্যালেন্স করা হবে বা ব্যালেন্স করার চেষ্টা, এটা তৃণমূলের একটা অভিযোগ ছিল। তিনি পার্থবাবু বলছিলেন যে অনুপ্রবেশকারী খুঁজে পাচ্ছেন না। আমি তো পার্থবাবু তো সদ্য তৃণমূল নন, পার্থবাবু প্রথম থেকেই তৃণমূল মনে হয়। আর পার্থবাবু 2005 সালে মমতা ব্যানার্জির ভিডিওটা একটু দেখে নেবেন। ভারতবর্ষের পার্লামেন্টে 1 কোটি অনুপ্রবেশকারী আছে, বহিরাগত আছে, ভোটার আছে বলে এইরকম বড় কাগজের পাতা নিয়ে ডেপুটি স্পিকারের মুখে পার্লামেন্টে ছুঁড়ে মেরেছিল। বিজেপি বলেনি, বিজেপি সেই সময় বলার জায়গায় পশ্চিমবঙ্গে ছিল না। তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, আপনি এক কাজ করুন, মমতা ব্যানার্জির কাছ থেকে সেই তালিকাটা নিয়ে আমাদের দিয়ে দিন, আমাদের বলা লাগবে না। এই সিএনএর মাধ্যমে ভাস্করদা বসে পড়ে, দিবাশিসদা বসে পড়ে দেখাবে, সারা বাংলার লোক দেখে যাবে যে 1 কোটি তখন ছিল 2005-এ, আর আমরা বলেছিলাম করতে। আপনি বলছিলেন না সংখ্যাটা দেখুন, মমতা ব্যানার্জি কতটা হিন্দু বিরোধী এবং সনাতনী বিরোধী, ওপার বাংলা থেকে আসা অনুপ্রবেশকারীদের মাসিয়া মমতা ব্যানার্জি, কিন্তু এপার বাংলায় যারা শরণার্থী তাদেরকে চরম ভয় দেখিয়েছেন। আপনারা জানেন, এই মমতা ব্যানার্জি মিটিং করে, রাস্তায় মিটিং করে ক্যা সিসি করেছিলেন। আর গতকাল নির্বাচন কমিশন রাত থেকেই যে আমরা যে দেখতে পাচ্ছি ওয়েবসাইটে, সিএ যাদেরকে আবেদন করেছেন, যারা সার্টিফিকেট পেয়েছেন, তারা নির্বাচন কমিশনের দ্বারা স্বীকৃত যে ডকুমেন্টস, তাতে সিএ একটা নতুনভাবে যুক্ত হলো। সিএ এর সার্টিফিকেট যারা পাবেন তারা এই ভারতবর্ষের নাগরিক হতে পারবেন। আমরা বলেছিলাম, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি টুইট করে বলেছিলেন, মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে ওপার বাংলা থেকে আসা একজন শরণার্থী, একজন, আমি জাস্ট শেষ করি, একজন অনুপ্রবেশ নাম বাদ যায়, তারা সার্টিফিকেট তো পাবেন না ভোটার। কেন বাদ যাবে? কেন বাদ যাবে? সিএ এর আবেদন করলে ফর্ম 6 থাকলে তারা আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আপনার জানানোর জন্য বলি, 78,000 আবেদন পড়ে গেছে, তার অধিকাংশ সার্টিফিকেট পেয়ে গেছে। এবং এই প্রক্রিয়া চলাকালীন আপনারা জানেন না, এতগুলো ক্যাম্প হচ্ছে। আজকে মমতা ব্যানার্জি বিরোধিতা না করে
সরকারি থেকে সরকারের বিরোধিতা না করে যদি ভারত সরকারের যে আইন, যে সিএ দেওয়ার পদ্ধতি বলেছিল অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে বাদ দিয়ে শরণার্থীদের জন্য, কেন শরণার্থীদের সিএ করতে মমতা ব্যানার্জি ভয় দেখিয়েছিলেন? কেন মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন আপনারা যদি ফর্ম ফিল আপ করেন ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেবে, আর যারা ফর্ম ফিল আপ করেছে তারা আজকে সিএ পাচ্ছে, তারা আজকে সার্টিফিকেট পাচ্ছে? তাহলে ডিটেনশন ক্যাম্পটা কোথায়? ডিটেনশন ক্যাম্পটা ওই কালীঘাটের ওই চালের নালাকে করতে হবে, কারণ তারা ভয় দেখিয়ে বাংলায় আজকে সিএ করতে দেয়নি। এই এসআইআর এর মাধ্যমে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়ে থাকে তারা মতুয়ারা হয়েছে। কেন কেউ হয়নি মতুয়ারা? যে ডেটা দীপঙ্কর বাবু দিতে চাইছে এখনো মিথ্যাচার করছে, বেশিরভাগ সার্টিফিকেট পেয়ে গেছে। নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে দেওয়ার পর মিথ্যাচার করছে। যখন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হবে যে মানুষগুলোর নাম ভুল বোঝাবেন না, শরণার্থীদেরকে ভুল বোঝাবেন না, এটাই করে তাদের বিপদের মুখে ফেলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তারা যদি ফর্ম ফিল আপ করতে 78,000টা আজকে 5 লক্ষ মতুয়ারা আপনাদের কিভাবে আপনাদের গালে চর্চাপাটি চড়মাচ্ছে না, যারা করেনি তারা নিজেদের গালে চড়মাচ্ছে। এই তর্কে যাব না, উপলব্ধি করতে পারে, এই তর্কে যাব না, এই তর্কে যাব না, যারা করেনি এই না এই চড়াচড়ির তর্কে এখন থেকেই যাব না, একটু কনস্ট্রাকটিভ আলোচনা করি, মানুষের সামনেও তো আসবে বিষয়টা। মতুয়ারা পেয়েছেন কি পাননি, বা 78,000 অনেকগুলো সিএ ক্যাম্প হয়েছে বিজেপির, এটা বাস্তব। এটা তৃণমূলও বহু প্রেস কনফারেন্সে অ্যাডমিট করেছে যে একাধিক জায়গায় সিএ ক্যাম্প করেছে। আবার এটাও বাস্তব, দীপঙ্কর দা যেটা বললেন, বিভিন্ন মঞ্চ থেকে তৃণমূল নেতৃত্ব বলেছে, মাঝখানে একটু কথা বললে অসুবিধা, বিভিন্ন জায়গা থেকে তৃণমূল নেতৃত্ব বলেছেন যে সিএ ক্যাম্পে যাবেন না, কারণ যদি আপনারা নাম তোলেন প্রথমেই এটা প্রমাণিত হবে যে আপনারা ভারতীয় নন। এটাও বলেছেন, এটাও বাস্তব। সেটা আগে হয়েছে। আমি একটা বিরতি নেব, বিরতির পরে শুভজিৎ এবং শক্তিদা রয়েছেন আমাদের সঙ্গে, দুজনের কাছে যাব। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, এই যে দিনহাটা, বলরামপুর, দাঁতন, কুলটি, তমলুক, জলপাইগুড়ি, ঘাটাল, যেসব বিধানসভা কেন্দ্রগুলোর নাম বললাম, যেখানে খুব ক্লোজ মার্জিনে হার জয় নিশ্চিত হয়েছে, সবটাই কিন্তু হিন্দু অধ্যুষিত বিধানসভা। খুব অদ্ভুত বিষয়, মুসলিম অধ্যুষিত বিধানসভার আমরা একটা ট্র্যাক রেকর্ড তৈরি করেছি। আমরা সেটা ইয়ের পরেও আসতে পারি, বিরতির পরেও আসতে পারি। সেটা হচ্ছে সুজাপুর, মেটিয়াবুরুজ, ভগবানগোলা, রঘুনাথগঞ্জ, মুরারই এবং মালতীপুর, যেখানে এই প্রত্যেকটা মুসলিম অধ্যুষিত বিধানসভা, এবং এখানে ম্যাসিভ মার্জিনে তৃণমূল কংগ্রেস সব কটাতেই জিতেছে। একটা জায়গাতে ভগবানগোলাতে সিপিএম দ্বিতীয় স্থানে থেকেছে, তৃতীয় স্থানে থেকেছে হচ্ছে বিজেপি, এই তথ্য সামনে আসছে। আর বসিরহাটে দ্বিতীয় স্থানে আইএসএফ, তৃতীয় স্থানে হচ্ছে বিজেপি। বসিরহাট উত্তর বিধানসভার কথা বলছি। এই যে হিন্দু মুসলিমের কথা বললেন, বা হিন্দুদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝানো, দীপঙ্কর দা যেটা বললেন, আমি কমিটেড জায়গাটা দেখালাম। আমি এরপর শুভজিৎ শক্তিদার কাছে যাবো। শক্তিদা, সত্যি কি এই এসআইআর এর ফলে মানুষের নাম কেটে বাদ দিয়ে বিজেপি অবৈধভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে কোনোভাবে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে? পরিষ্কারভাবে বুঝতে হবে যে মানুষের আসল সমস্যাগুলো থেকে বাদ দিয়ে নির্বাচনের আগে মেরুকরণের রাজনীতি যেমন তৃণমূল করছে তেমন ঠিক বিজেপি করছে। তোমাকে একটু কতগুলো পরিসংখ্যান দিই। 2021 সালে তৃণমূল এবং বিজেপি 60,62,000 পেয়েছিল তৃণমূল, এবং সেইখানে ডিফারেন্স ছিল মাত্র 20 লাখের। 2024-এ 42,43,052টা। আজকে খসড়া ভোটার তালিকায় 58,59,000 ভোট বাদ গেছে। এখানে প্রত্যেক দিন দেখো নির্বাচন কমিশনের কাজ কি? স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা, তার সঙ্গে ভোটের রাজনীতি জড়িয়ে যাচ্ছে। তার সঙ্গে আমি বলি, তার ব্যাপারটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছ ভোট। আগে ছিল ইন্টেন্সিভ রিভিশন, মানে 93, 94, 2002-03-এ। হঠাৎ এইবার দেখা গেল নতুন করে বিহারে। আমি একটা কথা জিজ্ঞেস করবো শক্তি, প্রায় তো 1.5 মাস হয়ে গেল এসআইআর এর, আপনারা কি সত্যি ইলেকশন কমিশনের কাজে রাজনীতির প্রভোকেশনের গন্ধ পাচ্ছেন? অ্যাবসলিউট গন্ধ আছে, একটু বলুন। অ্যাবসলিউট গন্ধ আছে। কোন জায়গাটা বলুন? আজকে বলি যে 4টে কারণে বাদ দেওয়া হয়। একটা হচ্ছে ডুপ্লিকেট ভোটার, একটা হচ্ছে ডেড ভোটার, একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাবসেন্টি, এই যে জায়গাগুলো শিফটেড, একটা হচ্ছে শিফটেড।
আজকে দেখা যাচ্ছে যে বহু জায়গায়, যেমন আমার এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের নববারাকপুরের 9 নম্বর ওয়ার্ডে জীবিত লোক, আচ্ছা, তাকে মৃত দেখানো হচ্ছে। এরকম একটা দুটো নয়, না, বহু জায়গায় দেখানো হচ্ছে, এটা তো ইনফরমেশনের ভিত্তিতে না দেখানো, না, মানে তার মানে কিছু তো যে একটা ইনফরমেশন, যে যেটা প্রক্রিয়াটা হ্যাঁ। একটা সময় নিয়ে করলে, আজকে প্রত্যেকদিন বিএলওদের কাছে এক একটা করে নতুন করে অ্যাপ আছে। আমি সত্যি একটা জায়গা বুঝতে পারি না, বিএলওরা কাজের জন্য ক্লান্ত হয়ে পড়ছে, আপনারা বলছেন সময়, যদি এগিয়ে যাওয়া ভারতে, বাংলা এগিয়ে রয়েছে দাদা, দাদা বাংলা এগিয়ে কত, না বাংলা এগিয়ে, এখন বাংলা কেন বারবার করে আপনারা সবাই মিলে সময় চাইছেন? আমি তো না না, সময় চাইছি না, হ্যাঁ, তাহলে সময়টা এক্সটেন্ড করলো কেন? 2002 সালে যখন হয়েছিল, আমি আপনাকে বলি, SR যদি যদি তখন 2 মাসে হয়েছিল দাদা, যদি সময়টা সাফিসিয়েন্ট হতো, হ্যাঁ। 7 দিন এক্সটেনশন করলো কেন? কি কারণ? আমাকে কারণটা বলুন। আজকে আপনি রাজনীতির গন্ধটা আমাকে একটু বলুন, কোথায় রাজনীতির গন্ধ? গন্ধটা হচ্ছে, জীবিত মানুষকে মৃত দেখানো না, না, রাজনীতির গন্ধ? জীবিত মানুষকে মৃত দেখানো একটা রাজনীতি, দ্বিতীয় হচ্ছে পোলারাইজেশন একটা রাজনীতি, তৃতীয় হচ্ছে যে সমস্ত জায়গায় পোলারাইজেশন বলতে পোলারাইজেশন, হিন্দু মুসলমান, এই যে একটা বিভাগ, এটা কি মানুষের কোথাও হয়েছে এখানে এসআইআর এর মধ্যে? হ্যাঁ, হচ্ছে তো, বহু জায়গায় হচ্ছে। তুমি যে পরিসংখ্যান দিলে যে মুসলমান অধ্যুষিত জায়গাগুলোতে ব্যাপক হারে তৃণমূল জিতেছে, হ্যাঁ একদম, আবার হিন্দু একদম। জায়গায় কোনো জায়গায় 1000-এর কম ব্যবধানে জিতেছে, খুব মানে কারণ ছটা দেখা ক্লোজ যায়। কন্টেস্ট, আমি একটা কথা খুব পরিষ্কার ভাবে, নির্বাচন মানুষ তার গণতান্ত্রিক রায় দেবে, যে আমাদের পরিষ্কার কথা, স্বচ্ছ ভোটার তালিকা হোক, তাতে আমাদের কোনো বিরোধিতা নেই, কোনো রকম বিরোধিতার মধ্যে আমরা যেতে চাই, কিন্তু স্বচ্ছ ভোটার তালিকা করতে গিয়ে যদি কোনো একটা রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করে, সেইখানে আমাদের বিরোধিতা। আগে নির্বাচন কমিশন, তার মানে বিজেপি বলছে হচ্ছে জীবিত লোককে মৃত বলে দেখাও, বিজেপি বলছে হচ্ছে পোলারাইজড করো। নট অনলি দ্যাট, আগে কিভাবে নির্বাচন কমিশন গঠিত হতো? না মানে 2002 যখন হলো শক্তিদা, তখন তো আপনার রাজ্যের বিরোধী, হ্যাঁ, তখন তো শুভজিৎদের সিপিএম বামেদের সরকার চলছে, definite। দাদা 28 লক্ষ লোকের নাম বাদ গেছে, 28 লক্ষ একটা টু শব্দ হয়নি। কিন্তু আমি তো অস্বীকার একটা সাংবিধানিক প্রক্রিয়া, না, আপনারাই তো বিরোধী, না, চিৎকার করলে কারা করতে? আপনারা করতে। আরে আজকে 20 বছরের ব্যবধানে যে জিনিসটা হওয়া উচিত ছিল 5 বছর অন্তর অন্তর, জনগণনা হবে না, আজকে এসআইআর 20 বছর বাদে হট করে 2 মাসের মধ্যে তাকে টোটাল কাজটা করে দিতে হবে। সিলেবাসটা, যে সিলেবাসটা 3 বছরে পড়ানো হয়, যদি বলা হয় যে 2 মাসের মধ্যে তোমাকে পরীক্ষা, রাজনীতি দেখছেন? এখানে রাজনীতি দেখছি শুধু নয়, দেখছি এইটাই যে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে এবং পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের একটা অস্থির পরিস্থিতিকে আরো সেটাকে ক্যাশ করবার জন্যে ওই সনাতনী যারা গঙ্গাসাগরে গেছে তাদের নিয়ে 5 লক্ষ লোককে নিয়ে আমরা যাব। এর কি সম্পর্ক? এটা তো শুভেন্দু অধিকারীর একটা প্রমোশন বা ভোট স্টান্ট, আপনি যাই বলুন। এইটাই আজকে কথা হচ্ছে আমার, আপনার তো তাহলে রেড রোডের নামাজ নিয়েও কথা বলতে না, আজকে আমি একটা কথা বলি, আজকে পরিযায়ী, আজকে আত্মহত্যা তো হয়েছে, বিএলআরও তো কাজের চাপে আত্মহত্যা করেছে। দেখুন, এইগুলোর মধ্যে রাজনীতি আছে কিনা আমি জানি না, কোনো একজন বিএলও যদি, আজকে আমি তোমাকে আবার বলছি, তিনি রাজনৈতিক কারণে করেছেন কিনা আমি জানি, যে কাজটা হতে পারে 1 মাসের দরকার, সেটা যদি একদিনে করতে বলা হয়, আপনি বলছেন ওয়ার্কলোড, তার উপর মেন্টাল প্রেসার হয় কি হয়? শুভজিৎ খুব কাছ থেকে এই ভোট প্রক্রিয়াকে দেখেছো, বা আমি জানি না তুমি দলগতভাবে, কারণ একটা জিনিস আমি জানি যে সিপিএম এর কাছে তথ্যগত বা নথিগত পরিপূর্ণতাটা থাকে। শুভজিৎ, এখনো পর্যন্ত 5.79 নির্বাচন কমিশনের দেওয়া তথ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন নাম বাদ গেল 58,20,000, 30 লক্ষকে ডাকা হলো শুনানির জন্য। এই পরিসংখ্যান তোমার সামনে, এবার তুমি কি বলবে? হ্যাঁ ঠিকই, এসআইআর কাজে তো আমরা ছিলাম, বিভিন্ন জায়গায় বিএলওদের সঙ্গে বিএলএ যারা ছিল, এজেন্ট ছিল, সেই এজেন্ট হিসেবে আমাদের কাজ করতে হয়েছে। এবং এছাড়াও একটা বড় অংশের মানুষ তো সত্যিই মানে এই এসআইআর ঘোষণা হওয়ার পর এবং এসআইআর পরবর্তী সময়ে যে একটা মানে একটা এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেন মানুষের সঙ্গে এসআইআর এর মানে ভোটার লিস্ট এবং ইকুয়াল টু নাগরিকত্ব হয়ে গেল, এবং মানুষ একটা সংশয়ের মধ্যে পড়ে গেল যে এটা হয়ে গেল নাকি করা হলো। বললাম যে এটা আমি যা দেখেছি, আমার মানুষের আমি যে এক্সপিরিয়েন্স করলাম সেই অ্যাঙ্গেল থেকে বলছি। তা আমার নিজের অভিজ্ঞতা, পার্টি অফিসে বসে আছি বা আমাদের ক্যাম্প হয়েছে সেখানে বসে আছি, সেখানে আমরা তো দেখো প্রথম থেকে একটা কথা বলেছি যে এসআইআর বা যে কোনো ধরনের রিভিশন মানে ভোটার লিস্টে যারা ভোটার তাদের নাম থাকবে, যারা ভোটার নয় তাদের নাম থাকবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। এবং একটা লোকের নাম, ধরো এখানে কেউ উত্তর দমদমের ভোটার, সে আবার যাদবপুরে ভোট দেবে কেন?
সেখানেই ভোট দেবে। এটা নিশ্চিতভাবে নৈতিকভাবে ঠিকই, একদম সবার একই বক্তব্য হওয়া উচিত বলে আমার মনে হয়, নিশ্চয়ই একই বক্তব্য। কিন্তু প্রবলেমটা কোথায় হয়ে যায়? প্রবলেমটা হয়ে যায় যখন নাকি ধরো এসআইআর হওয়ার আগ দিয়ে কেউ বলে দেয় 1 কোটি রোহিঙ্গা আছে এ রাজ্যে, কেউ বলে দেয় যে এসআইআর নাম বাদ গেলে নাগরিকত্ব দেওয়ার জন্য আলাদা ক্যাম্প খোলা হবে। আমার কথা, 1 কোটি রোহিঙ্গা গেল কোথায়? 1 কোটি রোহিঙ্গা পাওয়া গেল? এই যে ধরো যারা নাম বাদ গেছে বা যাদের এখনো না, মানে সংশয় তৈরি হয়েছে, এক কথা বলতে গেলে সংশয় তৈরি হয়েছে, তাদেরকে ডাকা হচ্ছে বিভিন্ন কারণের জন্য, হিয়ারিং হবে, আমরা এখন কেউ ক্লিয়ার না যে কি পদ্ধতি। আচ্ছা, আমাকে একটা কথা বলবে শুভজিৎ, যে তোমরা যেহেতু গ্রাউন্ড ফিল্ডে কাজ করো, আমার এটা খুব জানার ইচ্ছে, এই যে 58.20 লক্ষ আর এইদিকে 30, এছাড়াও কি এমন কোনো মানুষ থাকতে পারেন যারা অবৈধ কিন্তু তারা ভোট দিতেন কোনোভাবে, মানে ভোটার কার্ড আছে বা যারা হয়তো আমার কথা হচ্ছে, আমাদের দীর্ঘদিনের একটা দাবি যে একটা লোক সে একাধিক জায়গায় ভোট দেয়। ধরো সে ভোটার হচ্ছে, আমি যেমন বলছিলাম, মানে ফ্রডটা এইভাবেই সে হয়। উত্তর দমদমের ভোটার, এবার সে যদি উত্তর দমদমের ভোটার হয়, সে যদি এখন ভোট দেয় যাদবপুরে, বেলঘড়িয়াতে, মানে কামারহাটিতে, আবার সে ভোট দিচ্ছে বিহারে কোনো একটা কেন্দ্রে, প্রবলেমটা এখানে। তাহলে এখানে আমাদের খুব স্পেসিফিক দাবি ছিল, এই যে ভোটার কার্ডের যে কনসেপ্ট বা এই যে এপিকের কনসেপ্ট, মানেটা কি? একটা লোকের একটাই রেজিস্ট্রেশন থাকবে, একটাই নাম্বার থাকবে, এটা তো সবার দাবি হওয়া উচিত। কিন্তু প্রবলেমটা, আমি আবারও বলছি, অ্যানালিসিসের প্রবলেমটা কোথায় হচ্ছে? বারবার এই যে ভোটার লিস্টকে যখন তুমি নাগরিকতার সঙ্গে লিঙ্ক করছো, যেই মতুয়ারা 2 হাত ভরে ভোট দিল, মানে ঢেলে ভোট দিল বিজেপিকে, 19-এ ভোট দিল, 21-এ ভোট দিল, এমনকি 24-এ ভোট দিল, সেই মতুয়ারা যখন গিয়ে কথা বলতে যাচ্ছে শান্তনু ঠাকুরের কাছে, শান্তনু ঠাকুরের লোকজন তাদেরকে বেধড়ক হয়ে মারছে। এই ছবি তো আমরা দেখেছি। না, মানে এটা আবার বিজেপি বলছে এরা মতুয়া হলেও এরা মমতা বালা ঠাকুরের, আচ্ছা ঠিক আছে, মানে তৃণমূলের লোক। আরে এরা তৃণমূলের লোক, তৃণমূলের লোকেরা, আমি বলছি তারা তো মতুয়া। বিভাজন তো আগেই তৈরি ছিল। আরে আমি আবার বলছি, ঠাকুরবাড়িকে কেন্দ্র করে রাজনৈতিক বিভাজন তো আগেই ছিল। আমি আবার লজিকটা বলছি। আচ্ছা, একটু শুভজিৎ দাদা, আমি আসছি দাদা, সত্যি আমি নিশ্চয়ই জানি আপনি যে মতুয়া কমিউনিটিকে নাগরিকত্ব দেওয়া, তাদেরকে লেজিটিমাইজ করা, তারা ওপার থেকে এসছে বিভিন্ন কারণে, ধর্মীয় নিপীড়নের কারণে, তাহলে সেই মতুয়া কমিউনিটি যাদেরকেই ভোট দিই, যে পার্টিকে ভোট দিই, যাদের লোক, তাদেরকে বেধড়ক ভাবে মারধর করা, এই ছবি তো আমরা দেখি তোমাদের ক্যামেরার মধ্যে। তাহলে আসলে লোক খেপানোর খেলা। এসআইআর নিয়ে প্রবলেমটা কোথায় হচ্ছে জানো? এই যে বললো জীবিত লোক, ঠিক অনেক জায়গায় তো সাধু সন্তদের নাম বাদ গেছে, আমি দেখেছি ফেসবুকে এখন। তাহলে তো একটা জিনিস শুভজিৎ, তুমি তো এটা বলবে যে সাধু সন্তের নাম যদি বাদ যায়, তাহলে এই যে ভোট এসআইআর প্রক্রিয়ার মধ্যে বিজেপির ইন্টারফেয়ারেন্স আছে, যেভাবে পলিটিক্যাল বাইনারি তৈরি, একদম এটা তো তাহলে বাস্তব নয়। ভ্যালিড পয়েন্ট, কেন বাদ যাচ্ছে, কেন বাদ না, কেন? আমি আবারও বলছি যে প্রথম কথা থেকে রিয়েলাইজ করতে হবে যে এসআইআর কে কেন্দ্র করে যে পরিবেশ তৈরি হচ্ছে, এবং 2 এসআইআর যারা করছে, অর্থাৎ আমাদের ভারতের ইলেকশন কমিশন, এই ইলেকশন কমিশনের যে প্রক্রিয়া, পুরো জিনিসটা ইলেক্ট হওয়া, এর মধ্যে দিয়ে তো আমরা অনেক ধরনের ছলচতুরি দেখলাম। আমরা দেখলাম কি, এই যে যত কেন্দ্রীয় এজেন্সি গুলো কিভাবে মনিটর হয়, বিজেপি বা এই যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে তাদের হাত দিয়ে কিভাবে মনিটর হচ্ছে, এই পুরো প্রসেসের মধ্যে গোলমাল রয়েছে। আমি আবারও বলছি, আমার খুব স্পষ্ট কথা, মানে তোমার বিজেপি পুরো ব্যাপারটাকে ম্যানিপুলেট করছে, তুমি কোথা থেকে বুঝলে? মানে একটা ভ্যালিড নির্বাচন কমিশন আমি 1 মিনিট বিজেপির কেন বাদ গেছে? তার কারণ হচ্ছে, বুঝতে হবে, বিজেপি যে ক্লেম করার চেষ্টা করে হিন্দু সনাতন এগুলো আসলে কোনো গল্প নয়। ওরা মাঝখান দিয়ে যেটা করলো, রোহিঙ্গা খুঁজতে গিয়ে মতুয়াদের বাদ দিয়ে দিল। আসলে না, আমি ব্যাপারটা আমার গোলমাল হয়ে যায়, একটা বিরতি নিই। কিন্তু একদিকে বলছে হচ্ছে বিজেপির ভোট ব্যাংক হচ্ছে, শুভজিতের কথা মতো বিজেপির ভোট ব্যাংকের একটা বড় অংশ মতুয়া। সিএর সময় বিজেপি এই বলে ভোট প্রচার করেছে 2024-এর লোকসভা ইলেকশনে। আবার বিজেপিকে পলিটিক্যাল ডিভিডেন্ড দেয় সাধু সন্তরা, মানে গেরুয়া বসনধারী সাধু সন্ত। এই যেটা বললেন যে শুভেন্দু কয়েকদিন আগে বলেছেন যে গঙ্গাসাগরে ফেরার সময় মিছিল করবে, দেখি কে আটকায়, মনোজ ভার্মা কি করে আটকায়। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, মানে সাধু আর বিজেপি একই। তাহলে এদের নাম ম্যাসিভলি বাদ গেল কেন? মানে এক দেখানোর চেষ্টা, কিন্তু এরা তো বিজেপিকে ভোট দেয়। আমি আসছি এরপরে দীপঙ্কর দা কি বলেন, তারপর পার্থদার কাছে যাব। তুমি একটু আগে বলেছো মতুয়ারা বিজেপিকে ভোট দেয়, একটা বড় ভোট নিয়ে পেয়ে এসছে, আমি বুঝতে পেরেছি। আমি আসবো, ফিরে আসলাম আবার পার্থদা। এই যে বিজেপিকরণ হয়ে গেছে এসআইআর, এখনো পর্যন্ত শক্তিদা বা শুভজিৎ খুব নিখুঁতভাবে বলে, কিন্তু আজকেও বললো মতুয়া ভোট বিজেপিতে গেছে। হ্যাঁ, বিজেপিকরণ হয়েছে, সাধু সন্তদের নাম বাদ গেছে, কিন্তু তাও বিজেপিকরণ হয়েছে। মতুয়ারা ঘুরছে বলে তো এটা হচ্ছে, সেটা বলার চেষ্টা করলাম। তো যাই হোক, পার্থদা আপনার কি মনে হয়? দেখুন, কেন বিজেপি নিয়ন্ত্রণ করছে তার বেশ কিছু উদাহরণ রয়েছে। প্রথমত এসআইআর
ঘোষণা হওয়ার পর যখন লাগু হলো, যে কর্মসূচিগুলো শুরু হলো, বিএলএ বলা হয়েছিল বিএলএরা কোথায় থাকতে হবে, সেই সংশ্লিষ্ট বুথ থেকে বুথ লেভেল এজেন্ট দেওয়া যায়। তার 7 দিনের মাথায় নোটিফিকেশন করা হলো নতুন করে, না ওই বিধানসভার ভেতর থেকে যে কোনো প্রান্তের লোক এসে যে কোনো বুথে বিএলএ হতে পারে। অর্থাৎ বিজেপির সাংগঠনিক স্ট্রাকচার দুর্বল বলে বিজেপি যাতে অন্ততপক্ষে বিষয়টা তারা সেখানে পৌঁছতে পারে, যে পরিচিত হোক না হোক, তাদেরকে সুবিধে করা দেওয়ার জন্য এটা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আজকে যেখানে বলা হচ্ছে যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মানুষেরা বেশি অনুপ্রবেশ করেছে, তাই জন্য সেখান থেকে বের করার একটা কৌশল, কিন্তু আমরা দেখলাম রোহিঙ্গা মায়ানমারের সঙ্গে যে সমস্ত রাজ্য বর্ডার শেয়ার করে সেখানে এসআইআর হচ্ছে না, আসামের সঙ্গে বাংলাদেশের বর্ডার শেয়ার হয় সেখানে এসআইআর হচ্ছে না, ত্রিপুরাতে এসআইআর হচ্ছে না, অথচ বাংলায় এসআইআর হচ্ছে এবং তড়িঘড়ি করে হচ্ছে। এটা বিজেপিকে সুবিধা করে দিতে, বাংলাকে যেন প্রকারণে দখল করতে হবে, সেই উদ্দেশ্য সাধন করার জন্য এটা কিন্তু পার্থদা দ্বিতীয় বিষয়, আজকে যেখানে গুজরাটে 70 লক্ষের উপর বেশি মানুষ বাদ দিয়েছে, বাংলার সংখ্যাটা 58 লক্ষ, এখানে এত হাজার মাইক্রো অবজারভার রিক্রুট করা হচ্ছে, ওয়াই নট গুজরাটে? নির্বাচন কমিশন তো ভারতের নির্বাচন কমিশন, সব জায়গায় সমান রকম প্রক্রিয়াকরণ হবে, কেন বাংলায় বিশেষ ধরনের কর্মসূচি, কেন গুজরাটে নয়, কেন অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে নয়? এই প্রশ্নগুলোর থেকেই উপলব্ধি করা যায় যে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে। আমি দীপঙ্কর দার কাছে আসবো। দীপঙ্কর দা, আপনারা এই এসআইআর আগে অনুপ্রবেশ এবং রোহিঙ্গা নিয়ে ডেফিনেটলি আপনাদের বিরোধী দলনেতা থেকে সমস্ত স্টেচারের নেতারাই কম বেশি বলেছেন। আমাকে একটু পরিষ্কার করে বলবেন, এবং আপনি 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্যু বললেন, অরক্ষিত সীমানা থেকে প্রচুর বাংলাদেশি এদিকে আসে, আমরা সেটাও কম বেশি সাধারণ পারসেপশনে জানি, কিন্তু এরা গেলেন কোথায়? এ তো সবাই তাহলে নাম 58 লক্ষ হিসাব মতো কিছুই না, 58,20,000 প্রত্যেকের একটা ধারণা ছিল। হ্যাঁ, এর মধ্যে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী তাহলে কোথায়? দেবাশিস দা, এরা গেল কোথায়? আমি কিন্তু সত্যি এটা আমি সবাইকে জিজ্ঞেস করি। আপনি আজকে শোটাতে লিখে রাখুন, আর 16 তারিখে যদি কেউ বেরোবে সেদিন, আজকে 58 লক্ষ বলে বলছেন তো, সেদিনের সংখ্যাটা আমরা যেরকম বলেছিলাম যে 1 কোটির উপরে যাবে, সেদিন মিলিয়ে নেবে। এটা বিস্তারিত ভাবে ডাকা হয়েছে, কাদের নাম বাদ যাচ্ছে, এখন হিয়ারিং চলছে, সংখ্যাটা তো পুরো আসেনি, এত উৎফুল্লিত হওয়ার কিছু নেই। আমার কথা হচ্ছে যে যারা বলেছিল এই যে 1 কোটি না বেশি যাবে, পার্থবাবু চিন্তা করবেন না, আপনার দিদিমণি বলেছিল, আপনার মনে কালীঘাটের আগে থেকে একটা নাম্বার প্রেডিক্ট করে দেওয়া, এটা ঠিক নয়। আমরা বলেছি যাবে, সেটা পারে না, এটা ঠিক নয়। আপনার দিদিমণির কাছে একটু জিজ্ঞেস করুন না, 2005 সালে সংখ্যাটা উনি কোথায় পেয়েছিলেন? 2 কোটি রোহিঙ্গা কজন, মুসলিম? এবার 2005 সালে কোথায় ফাইনাল আসুক, তারপরে সংখ্যাটা বুঝতে পারবেন। আচ্ছা, ফাইনাল তো আসেনি, আপনারা সেই ফাইনাল আসার আগে না, কিন্তু দীপঙ্কর দা, আপনারা এত কনফিডেন্সের সঙ্গে বলছেন, আমার মাঝে মধ্যে আপনাকে নির্বাচন আধিকারিক মনে হচ্ছে। এখনো আমরা এটাই আমাদের তো কথা, এটাই তো কনফিডেন্স, আমরা বলেছিলাম এটাই কনফিডেন্স। আপনি বা শান্তনু ঠাকুর বা যেই হোক, সে সংখ্যাটা কি করে বলে দিচ্ছে? আমি বুঝতে পারছি সংখ্যাটা, মানে আপনি এটা অনুমান ভিত্তিতে বলছেন। অনুমান ভিত্তিতে বলছি, অনুমান ভিত্তিতে আমরা দেখছি কত আছে, কেন খালি হয়ে গেল? নিউ টাউনের বস্তি কেন খালি হয়ে গেল? নিউ টাউনের বস্তি খালি হয়ে কোথায় গেল? কারা ছিল? তারা তো নিজেরা বলছে, আমরা কারা ছিল বলছেন তো। আপনাকে আবার একটা তথ্য দিই, এটা বিএসএফ এর তথ্য দাদা, আমার নয়, সত্যিদার না, ওরও নয়। না, ছিল তো, বস্তি ফাঁকা হয়েছে, ডানকুনিতে ফাঁকা হয়েছে, এই বরানগর এক্সপ্রেসওয়ের পাশে ফাঁকা হয়েছে, অনেক জায়গায় হয়েছে। শেষ করতে দিলেন, আমি দেব শেষ করতে, কিন্তু আমার কথা, বিএসএফ এর তথ্য অনুযায়ী অফিসিয়াল যারা বর্ডার থেকে পেরিয়েছে বিএসএফ এর মাধ্যমে, সেই সংখ্যাটা 2000, মাত্র 2000-এর কাছাকাছি। সেটা কোথায়? উত্তর 24 পরগনার বসিরহাটের একটা বর্ডারের কথা আমি বলছি। আমি যদি সমস্ত বর্ডারের অফিসিয়াল তথ্য জোগাড় করি, কত হবে? 1 কোটি হবে কি? আরে 1 কোটি মানে কত হবে? সেটা 20,000 হলো, 25,000 হলো, লোক ছেড়ে চলে গেছে, আমি বাড়িয়ে ধরলাম। আপনি এত অধৈর্য হবেন না। আমি হচ্ছি না, আমি তথ্য নিয়ে কথা বলছি। আমি অধৈর্য কেন হব? আপনার সংখ্যাটা 58 হয়েছে, আসবো দাদা, 58 হয়েছে। ভক্তিদা কথা বলবেন না, আপনারা বলেন কি করে? আমি কথা বলি,
ভারতবর্ষের সংবিধান চালু হয়েছে 1952 সালে 26শে জানুয়ারি 1950 সালে। কথা বলি না। 52 সালে প্রথম আমার নির্বাচন প্রশ্ন, থেকে শুরু করে- অনুপ্রবেশকারীরা আরে আমি কোথায়? বলি, আমি কিন্তু 52 সালে ধরন করছি না, আমি প্রথম জানতে নির্বাচন চাইছি থেকে তারা শুরু করে কোথায় এখন গেলেন? 12 বার SIR হলো। তখন কংগ্রেসের আমলে 58 SIR লক্ষের হলো, মধ্যে তখন কতজন কোনো বাংলাদেশি আর না না না, তখন এটা আগে এসআইআর নিয়ে প্রশ্ন না। যাই হোক, হ্যাঁ আচ্ছা, এক এক এবার করে কথাটা এক এক করে আপনি দেবঙ্গ বলতে এবার এর একটু তাহলে বলুন। বলতে দিলেন না। আপনার একটা তো টাইম রয়েছে না, আপনি বলুন বলুন দাদা, বলুন। আপনি তো আমাকে- আচ্ছা বলুন 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 আমার বলুন। কথা হচ্ছে যে সিএ নিয়ে যারা বলছিল আবার তারা CA তে চলে গেলেন না, কেন? এরা তো এই নাগরিকত্ব দেওয়া নিয়ে বিরোধিতা করছিল। আপনার বিষয় হচ্ছে মতুয়াদের নাম বাদ যাবে, যে প্রশ্নটা বললো এরা যে সবাই মতুয়াদের কথা বললো, মতুয়াদের নাম তো বাদ যাবে না। প্রধানমন্ত্রী বলেছে বাদ গেলেও আবার ঢুকবে, বাদ যাবে না, বাদ গেলেও আপনারা আবার ঢুকবে। আবেদন করলে সিএ তে আবার আবেদন ঢুকবে। করলে পাবেন। Clear, এটা তো clear, সত্যি clear। কথা, এটা তো সবাই এই জানে। কথাটা মানুষ, এটা সবাই জানে। এখনো বলছে মতুয়াদের না 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 না, বেশ একটা মিনিট, শক্তিদা খুব ব্যগ্র হয়ে, শক্তিদা কি বলছে? না কি হয়েছে, শুনানি কেন্দ্রে গিয়ে এই লাস্ট যে ফর্ম, ভোটারের সিগনেচার ও ছবি তোলা হবে, এই যাদের ডাকা হচ্ছে, আচ্ছা, হ্যাঁ, আপলোড হবে কমিশনের পোর্টালে, আচ্ছা, ভেরিফাই হবে, সিগনেচার, ছবি, আচ্ছা, আপলোড হবে verified, হ্যাঁ, কমিশনের পোর্টালে, ভেরিফাই হবে, তৎক্ষণাৎ ডিএম অর্থাৎ জেলা নির্বাচন আধিকারিকের কাছে পৌঁছে দিতে হবে, আচ্ছা, 5 দিনের মধ্যে যাচাই করে রিপোর্ট দিতে হবে এবং ক্রস ভেরিফিকেশন, গ্রাউন্ড ভেরিফিকেশন করতে হবে। আমার বক্তব্য একটাই, রোহিঙ্গা কথাটা এলো কোথার থেকে? আপনি এই জায়গা থেকে আবার অন্য জায়গায় চলে গেলেন। না, আমি বলছি। আমার কথা এই যে পোর্টাল, আপনি রোহিঙ্গা, আপনি আমাকে বলেন এই 5 দিনের সময়টা নিয়ে আজকে তৃণমূল প্রশ্ন তুলেছে যে 5 দিনে কি করে তারা 5 করবে। দিনের মধ্যে, হ্যাঁ, 5 দিনের তাদেরকে- মধ্যে। এটা নিয়ে আচ্ছা, তৃণমূল objection না, জানিয়েছে আরো CEO বলি, দপ্তরে। আরো বলি যে 85 বছর 80-র ঊর্ধ্বে যাদের বয়স, নির্বাচন কমিশন বলেছে তাদের বাড়িতে যেতে হবে, তাদের বাড়িতে গিয়ে তাদের থেকে সমস্ত কাজগুলো করতে হবে। যদি তারা অসুবিধা ফিল করেন তারা সময় চেয়ে নিতে পারে। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে একটাই, সময়টা নিয়ে আপনার সমস্যা। সময় না, ঘটনা হচ্ছে যে আমি আগের থেকেই এখনো পর্যন্ত খসড়া ভোটার তালিকায় 58 লক্ষ প্লাস গেছে। আমি এখনই বললাম যে যেদিন যেদিন একদম ফাইনাল ভোটার লিস্ট, না, ওটা উনি একটা সম্ভাবনার কথা বলছেন। না এটা নিয়ে চূড়ান্ত তর্ক হতে ভোটার পারে। তালিকা হবে, হ্যাঁ, অনেক দিন থেকে, শুরুর থেকে শুনছি 1 কোটি বাদ যাবে। আপনারা তারপরেও প্যানেল না হবে না না, তখন বলছি, আপনারা বলবেন এই না, না, আজকের কথাটা 1 কোটি নিয়ে। বাদ যাবে। আর রোহিঙ্গা কথা তুমি বললে ইররিলেভেন্ট, এটা রিলেভেন্ট, বার্মা এবং মাইনা। না না, আমি সেটা বলছি না। আর আরেকটা তাদের কথা, আরেকটা অস্তিত্বটা কথা, কোথায়? এই যে 58 লক্ষ, অনুপ্রবেশ নেই সেটা তো আপনি অস্বীকার করতে না, পারবেন না, না, শুভজিতও পারবে না, না, কিন্তু তারা কোথায়? না না, এই যে তাদের লিস্টটা যেমন সবকিছু এরকম একটা বড় mystery না না, যেমন সবকিছু ভেরিফাই হচ্ছে, কারা বাদ গেল সেই লিস্টটাও নির্বাচন বেশ, কমিশন দিয়ে। সেটা উনিও বলছেন বেরোবে। আমি একটা বিরতি নিই, বিরতির পরেই শুভজিতের কাছে আসব। এই সেকেন্ড রাউন্ডের আলোচনায় যেটা খোঁজা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে পরবর্তী যে পদ্ধতি শুনানির, সেটা নিয়ে বামেরা কি মনে করছে, এবং তারপর অনুপ্রবেশ ইস্যুতে, অনুপ্রবেশকারী ইস্যুতে বা তারা কোথায় গেলেন, তাদের অবস্থানটা কোথায়, কিভাবে তারা নাম তুলে নিলেন, এবং এই যে ডেমোগ্রাফিক্যাল যে এম্বারেস একটা কন্ডিশন, ডিসব্যালেন্সের কথা বলা হয়, সেটা প্রকৃত হচ্ছে কিনা। কারণ জনসংখ্যা বেড়েছে পশ্চিমবঙ্গের, এটা বাস্তব, কেউ না কেউ কোথা থেকে এসেছেন। 10 কোটি হয়েছে। তাহলে কি জনসংখ্যা বৃদ্ধির হার আজও আমাদের রাজ্যে ভাবার মতো বিষয়? কারা জনসংখ্যা তাহলে বৃদ্ধি করছে এই রাজ্যের, যেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তথ্য দিলেন যে 10 কোটির ওপরে হচ্ছে জনসংখ্যা। আজ থেকে 30-40 বছর আগে জনসংখ্যা কত ছিল? জন্মহার যে পরিমাণ বেড়েছে তাতে কি 10 কোটি দাঁড়ায়? এগুলো কিন্তু রাজনৈতিক তর্ক বিতর্কের জায়গা নয়। একটা ডেমোগ্রাফি যদি ডিসব্যালেন্স হয় সেটা প্রত্যেকের জন্য ক্ষতিকর, প্রত্যেকের কনস্ট্রাকটিভ আলোচনা। শুভজিৎ কি বলবে, শুভজিৎ থেকে শুনবো। শুভজিৎ কি বলবে? আর খুব প্রশ্ন, একটা খুব স্পেসিফিক প্রশ্ন, এই যে বারবার বলছো না যে কী করে SIR এর সঙ্গে তোমরা এই যে রোহিঙ্গা টোহিঙ্গা এসব যুক্ত করছো। 2002-এর কথা তুমি এখানে প্রসঙ্গে টানলে, বা তার আগের SIR মানে ইন্টেন্সিভ রিভিশনের কথা বললে, সেখানে কিন্তু কোনো দল, বিরোধী হোক শাসক হোক, এই কথা বলে দেয়নি মানে ঠিক আগ দিয়ে এই ধরনের এই মানে কাজটা হচ্ছে যে রোহিঙ্গা ঢুকে বসে আছে, মানে ওই স্পেসিফিক সময়ের কথা বলছি, বা এই ধরনের যা পরিবেশ, মেরুকরণের পরিবেশ যেটা বারবার উঠে আসছে। আমার বক্তব্য, যদি আর 1 কোটি কেন, যদি 1.5 কোটি নামও বাদ যায়, এই যে মানে বাজারে বলে দেওয়া হলো যে 1 কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে এবং তারা ভোট টোট দেয়,
দাদা অমুক এই দলকে দেয় সে দলকে দেয়, সেটা বড় কথা না। এই যে 1 কোটি রোহিঙ্গা এরা কোথায়, আমার খুব স্পেসিফিক প্রশ্ন এখানে, এর বাইরে আমার মানে এটা এলাবোরেট করে বলার কিছু নেই, 1 পয়েন্টে যে না। 2 নম্বর কথা, এই যে বারবার একটা প্রশ্ন হচ্ছে এসআইআরে কোনো গন্ডগোল হয়নি তো তোমরা কেন হঠাৎ করে বলছো। আমি তোমাকে নিজে উদাহরণ দেখাচ্ছি, মোহাম্মদ সেলিমের ছেলে অতীশ আজিজ, ধর্মে ওরা মুসলিম, ওর মানে ইয়েতে ওর যে এসআইআর এর যে লিস্টে মানে যেটা কমপ্লিট যে ফর্ম বেরিয়েছে ওখানে যে নাম বেরিয়েছে কি যেন একটা অন্য নাম বেরিয়েছে, নামের হিন্দু নাম হয়ে গেছে। না সেটা তো কাকলি ঘোষ দস্তিদার, হ্যাঁ অনেকের ক্ষেত্রে হয়েছে। আবার ওদিকে মানে আরেকজন এটা যদি বিধায়কের পুরোপুরি মাধ্যমে। একটা এমন সিস্টেমে করা হয় যে সিস্টেমটার মধ্যে কোনো মানে প্রবলেম নেই বা কোনো ভুল ত্রুটি হয়নি, পুরোটাই ঠিকভাবে হয়েছে, তাতে এই ধরনের ঘটনা ঘটতো না। দেখো শুভজিৎ, সেটা নয়, নাম ভুল বানান বা জীবিত লোক মৃত বলে ঢুকে যাওয়ার অভিযোগ একরকম। শুভজিৎ, তুমিও এটা জানো যে লোকটা এক্সিস্ট করছে ভোটার, কিন্তু তার নামটাকে কেটে সেটা বাদ তো দিয়ে হয়েছে দেওয়া, তো। দুটো কিন্তু সেটা ডিফারেন্ট না, কিছু। সেটা তো একাধিক জায়গায় হয়েছে বলে তো এই মানে সমস্যাগুলো এটা কিন্তু যদি different না issue। হতো, তুমি বলো না, যদি মানে টার্গেটটা কি জীবিত ছিল যে ভোটার, বিজেপি মুসলিমদেরকে কেটে বাদ দিয়ে দেবে, অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের রাখা হবে। জীবিত ভোটার তার নাম যদি বাদ যায় তাহলে তুমি সেখানে বলবে না যে সংশয় তৈরি হয়েছে, প্রবলেম তৈরি না, না, হয়েছে। সেটা তো definitely, আমার এখানেই এটার কোনো বক্তব্য যে সন্দেহ নেই। আজকে এসআইআর কে কেন্দ্র করে এবং বারবার যে একটা মানে না, তুমি এটাকে একটা অন্য আঙ্গিকে দেখছো, যে আমরা খালি বলছি যে হয়তো মুসলিম ভোটারকে বাদ দিয়ে দিচ্ছে বা এর বাইরে একটা দিক আছে। আচ্ছা, ইলেকশন কমিশনের কি ক্ষমতা আছে কাউকে নাগরিকত্ব দেওয়ার? আমার এখানে তোমার খুব specific প্রশ্ন। একেবারেই না। তাহলে ইলেকশন কমিশনের এই ভোটার লিস্টের সঙ্গে নাগরিকত্বের কি লিঙ্ক আছে? এটা খুব মানে স্পেসিফিক প্রশ্ন। এটা তো জুড়ে দিয়েছে রাজনৈতিক দল। না 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 নির্বাচন কমিশন কি বলেছে যে আমরা বারবার নাগরিকত্ব নিয়ে না, নেব? আমি এটাই তো আসছি, যখন নির্বাচন কমিশন যখন নাকি এসআইআর এর কথা কোথাও বলছে, কি বলেছে? জ্ঞানেশ কুমার বলেছে তো? বিজেপির নেতারা এসআইআর এবং সিএ কে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওহো। আমাদের সেখানেই স্পেসিফিক বক্তব্য যে এসআইআর নাম বাদ যেতে পারে, এসআইআর নাম বাদ যেতে পারে। না, ইন্ডিভিজুয়াল লোকরা CA ক্যাম্পটা সিএ আলাদা জিনিস, CA ক্যাম্পটা কারা করে? আলাদা জিনিস, এসআইআর কারা করে? ভোটার লিস্ট শুভজিৎ, CA ক্যাম্প কারা করে? শুভজিৎ, আরে শুভজিৎ, সিএর মাধ্যমে CA ক্যাম্প কারা করে? নাগরিকত্ব পেলে তো আমি আরে ভোটার CA হবো। ক্যাম্পটা কে করেছে? CA ক্যাম্প যেই নাগরিকত্ব পেলে তো আমি CA ক্যাম্প ভোটার কে হবো। করেছে? নাগরিকত্ব না পেলে তো দাদা, ভোটার আরে হবো না। CA ক্যাম্পটা কে করেছে? দাদা কি বলবেন? নাগরিকত্ব আমরা করেছি। দীপঙ্কর দা কি ও, বলবেন? না, এক মিনিট, আচ্ছা, ওরা বলুন, করে উনি না বলুন। তো। এক মিনিট। আরে ইন্ডিজোর তো আচ্ছা, করে ঠিক না, আছে। কারণ তারা তো অনুপ্রবেশকারী। আস্তে, এক মিনিট। মাসিয়া। আচ্ছা, এক দেখুন, মিনিট, ওদের এক মিনিট। আরো করবে না। প্রশ্নটা নিয়ে নিন দীপঙ্কর দা। ওটা সিপিএম আচ্ছা, সিএম নাম করেছে, করবে না তো। বনগাঁতে শান্তনু ঠাকুর যাদের ভোটে জিতলো, ধর্মভিত্তিতে নাম বাদ যাবে, যাদের এটাই তো ভোটে চাই জিতলো, CA যাদের ভোটে জিতলো, তাদের ভোটে জেতার পর বলছে নাগরিক নয়, তাহলে সে এমপি বলুক যে আমি কিসের বলো নাগরিক নয়? আমি এমপি আমরা সেই জন্য তো সিএ দিয়েছি। আমি আবার ভোটে যাবো, সেই জন্য বলুন তো না, আমি CA আবার ভোটে যাবো। আরে তাই তো বলছি, আবেদন করার আপনি জন্য। বলুন যে আমরা আবার ভোটে যাবো, আছে। আমরা আবার ভোট আরে করবো। ভাই, তাহলে কি আমরা যোগ্য আবার ছিল? ভোট করবো, আজকে ভোটের মাধ্যমে বাংলার জিতবো। মুখ্যমন্ত্রী ছিল না ভোটের কংগ্রেস? হ্যাঁ। এটাই হচ্ছে problem। কার এটাই ভোটে ছিল? difference। আচ্ছা। কার আর ভোটে ছিল? ভোটটা কোথায়? এদের ভোটে ছিল। আমাদের রাজ্যের গান্ধী বিরোধী নেতা বিশ্বাসে পড়ে উনি থাকতো এখানে ভাই, রাজনৈতিক বাড়িতে। পথকে কাজে লাগিয়ে এদের মেরুকরণের পরিবেশ তৈরি করছে। মেরুকরণের পরিবেশ, ধর্মান্ধতার পরিবেশ। হিন্দুদের প্রতি সহৃদয় নয়। বিজেপি সেটা হিন্দু। আচ্ছা, আচ্ছা, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আসাম, আসাম, হ্যাঁ, আসামে মোহাম্মদ সেলিমের জামানত গেল। আসাম বিজেপি উঠছে, একদম, হিন্দু লোক মারা যাচ্ছে। হিন্দুদের লোকের দীপুদা সিপাহি মারা গেল, বাংলাদেশে এক কায়দায় পুড়িয়ে মারছে, পুড়িয়ে মারছে। আচ্ছা, বেশ। ধর্ম মানি না। পার্থদা, ধর্ম ভুলে গেছি। আচ্ছা, আচ্ছা, পার্থদা, একটা মিনিট। পার্থদা, এই যে এই জায়গায় দাঁড়িয়ে এক হচ্ছে বিজেপিকরণ করবার চেষ্টা এসআইআরকে, দ্বিতীয়ত হচ্ছে অনুপ্রবেশকারীদের বেছে বাদ দেওয়া, সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, তবে আমাদের বিজেপি মুখপাত্র বলছেন যেটা বেরিয়ে সামনে আসবে। একটা কথা, রেসপন্সিবল লিডার, সে চিফ মিনিস্টার হতে পারে, অপোজিশন লিডার হতে পারে, যে কেউ এই যে কথা ভাসিয়ে দেওয়া রোহিঙ্গা, হ্যাঁ, হ্যাঁ। এত রোহিঙ্গা রয়েছে, এটা কি মানে শোভনীয়? অবশ্যই। এটা কি শোভনীয়? কোথায় রোহিঙ্গা দেখান? 1 কোটি রোহিঙ্গা কোথায় দেখান? আরে মামলা হবে তো, মামলা করবো তো আমরা। আরে দীপঙ্কর দা, আপনি তো দেবেন আগে। পার্থদাকে নিয়ে নিন। পার্থদাকে নিয়ে আরে নিন। শুভেন্দু জানে না দেখো। আচ্ছা, এই এসআইআর পর্ব, এক মিনিট, এই এসআইআর পর্ব দীপঙ্কর দা, এক চালু মিনিট। হওয়া থেকে দীপঙ্কর দা, শুভজিৎ, দীপঙ্কর দা, এক মিনিট। আস্তে 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 পার্থদা কি বলবেন? পার্থদা কি মনে হয়? এসআইআর পর্ব চালু থেকেই অনেক রকম প্রশ্ন দানা পাচ্ছে এবং হ্যাঁ। সেই প্রশ্নগুলো সঙ্গত হ্যাঁ। যে উইদাউট প্রিপেয়ার্ডনেস, প্রপার প্রিপেয়ার্ডনেস নির্বাচন কমিশন এসআইআর চালু করেছে এবং এসআইআর চলাকালীন এই যে বারে বারে বিভিন্ন ধরনের রেকটিফিকেশন, বিভিন্ন ধরনের সংযোজন, বিভিন্ন ধরনের নতুন নতুন কাজ, এই যে সংযুক্তিকরণ করা হচ্ছে,
এটার থেকেই উপলব্ধি হয় এসআইআর এর বিষয়টা কোথাও একটা ফিশিনেস। পার্থদা বলেছিল ডিটেনশন আরে আপনি সব ব্যাপারে কথা বললে হবে নাকি? শুনতে অসুবিধে। সব ব্যাপারে কথা বললে হবে আমরা নাকি? শুনতে কথা পাবো না শুনতে তো। হবে। একটা ডিটেনশন কথা শুনতে হবে। আচ্ছা, আচ্ছা, কথা শুনতে হবে। বলুন কথা শুনতে হবে। এক মিনিট। বলুন তাহলে আপনার সঙ্গে ডিবেট করা যায় না। পার্থদা বলুন, আপনার পার্থদা সঙ্গে বলুন। আলোচনার টেবিলে বসা যায় না। আচ্ছা, বেশ। বিজেপির লোকদের সঙ্গে আলোচনার টেবিলে বসা যায় না। এই ধরনের এক মিনিট, আপনাদের দীপঙ্কর উনি বাইরে আছে, এটা কমিউনিকেশন অসুবিধা হবে। হ্যাঁ পার্থদা বলুন। আপনারা কথা বলেন সব ব্যাপারে। পার্থদা বলুন। প্রপার প্রিপেয়ার্ডনেস নেই। যেখানে ভোটটা এসআইআর একটা ইন্টেনসিভ রিভিশন হচ্ছে, সেখানে কেন একটা অল আউট প্রিপারেশন না থেকে এসআইআর চালু করা হলো এবং এই মানুষগুলোকে সংশয়ের মধ্যে ফেলা হলো এবং সঙ্গত কারণে সকলে প্রশ্ন তুলেছে যে নাগরিকত্ব আর এই ভোটার দুটোকে এক করে দেখানোর একটা চেষ্টা হচ্ছে। সিটিজেনশিপ আলাদা ম্যাটার, স্বরাষ্ট্র মন্ত্রক, ভারত সরকার সেই বিষয়টা, নির্বাচন কমিশন, ভোটার কিভাবে হয়? না, এটা কিন্তু রাজনৈতিক দলগুলো করেছে। না না, রাজনৈতিক দলগুলো করে, মানে দল মানে সিপিএম, আজকে এখানে শেষ করব, এখানে হাতে আর একেবারে সময় নেই, না না, এখানে ব্যক্তিগত কোনো আক্রমণের জায়গা নেই, না না, স্ট্র্যাটেজিক, বেশ বেশ বেশ, আজকে এখানে শেষ করব, এই তর্ক বিতর্কের জায়গা নেই। আমরা চাই, আমরা একই দাবি যে যোগ্য ভোটারের নাম বাদ না যাওয়াটা শ্রেয়, এবং এই যে ত্রুটি বিচ্যুতি, এটা কিন্তু চিরন্তন ত্রুটি বিচ্যুতি, যে নামের বানান, এইগুলো ভুল ত্রুটি হওয়া, জীবিত লোককে মৃত বলে দেখানো বা মৃত লোক জীবিত হয়ে ভোট দেওয়া, এগুলো পশ্চিমবঙ্গের ইতিহাসের সঙ্গে, মানে ভোট রাজনীতি, এর সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। এখান থেকে বের করার জন্যই তো হাজার হাজার কোটি টাকা খরচা, মানুষের টাকা খরচা করে এসআইআর বা ইন্টেনসিভ রিভিশন হচ্ছে। তাহলে কেন সঠিক তথ্য সামনে আসবে না? এটাই হচ্ছে প্রশ্ন, কেন মানুষের সঙ্গে জাস্টিফাই হবে না? দেখা যাক শেষে কি হয়। অনেকেই অনেক আশা, অনেক প্রত্যাশা, অনেক সংখ্যা, অনেক নিউমেরোলজি নিয়ে কথা হচ্ছে, কিন্তু দেখা যাক মূল জায়গায় তালিকা কি দাঁড়ায়। তবে এটাও আমার একটা রিকোয়েস্ট থাকবে ইলেকশন কমিশনের কাছে সবার হয়ে, যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গার সংখ্যাটাও যদি দেখানো হয়, তাহলে মানুষের কাছে আরও স্পষ্ট, স্বচ্ছ ধারণা হবে। আজকে এখানে শেষ করব। শুভজিৎকে, শক্তিদাকে, দীপঙ্কর দাকে এবং পার্থদাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ আপনাদের সবাইকে যারা সঙ্গে ছিলেন। নমস্কার।